তাহলে আমাদের এখানে হচ্ছে আমরা কি কি করলাম, প্রথমে এটাকে কপি করে নিয়ে আসলাম কোথায় থেকে, আমাদের বিট থেকে গেটিং স্টার্টেড এ আসার পরে আমরা এই যে npm এর যে কোড আছে এটাকে জাস্ট কপি করে আমরা চলে আসব, একটা ফোল্ডার বানাবো আমাদের প্রজেক্টের, যেটা আমরা একটু আগে বানালাম। এই যে এই ফোল্ডারটা, এটার ভিতরে যাব, তারপরে এখানে সিএমডি দিব, সিএমডি দিয়ে ওপেন করব, এন্টার দিলে তারপরে আমাদের এটা ওপেন হবে। হওয়ার পরে আমরা কি করব, এই যে ওইটা যেটা কপি করলাম ওটাকে এখানে দিলাম, এখানে ভিউ ছিল রিয়াক্ট লিখলাম, আর এখানে প্রজেক্টের নামটা আমাদের মতো করে দিয়ে দিলাম। এরপরে সে আমাকে বলতেছে এই যে আমাদের যে ফোল্ডারটা বানাইলাম মানে প্রজেক্টটা, ওই প্রজেক্টের ভিতরে ঢুকতে বললো, ঢুকলাম। তো প্রজেক্টের ভিতরে ঢুকলে ওখানে কিছু ডিপেন্ডেন্সি আছে, ওগুলোকে ইনস্টল করতে বলে। npm লিখে আই লিখলেও ইনস্টল হয়, আবার পুরোটা ইনস্টল লিখলেও ইনস্টল করা যাবে। ঠিক আছে, এখন আমাদের ইনস্টলেশন চলতেছে, আমরা তো তখন একটু পজ রাখি। এখন আমার অবস্থা, এখন তোমার ওই যে ওইটার মতো হয়েছে। এখন আমার সবকিছু প্যাকেজ ইনস্টল করা শেষ। আমাকে বলছে 254টা প্যাকেজ আমরা ডাউনলোড করলাম, অডিটেড হচ্ছে 255টা। ঠিক আছে, টাইম নিচ্ছে 3 মিনিট। ঠিক আছে, 105টা প্যাকেজ আর লুকিং ফর ফান্ডিং। এটার মানে কি, এটা হচ্ছে মানে তোমায় কি বলবো, ওরা আরো এরকম 105টা প্যাকেজ তারা হচ্ছে নেওয়ার জন্য রেডি আছে, মানে তুমি যে কোনো সময় ইউজ করতে পারবা। ঠিক আছে, আচ্ছা। তো এখন আমরা চাইলে আমাদের যে ইনস্টলটা হয়েছে এটার কোড স্পেস ডট দিয়ে আমরা যেভাবে জ্যাঙ্গোতে করতাম ওইরকম করা যায়। ঠিক আছে, তো আমরা এই যে কোডটাকে ওপেন করে ফেললাম। তো কোডটা ওপেন করলে আমরা তো এর আগেই দেখছি যে এখানে কোনটা কি, যেমন যে প্যাকেজ ডট জেসনের ভিতরে সব ধরনের প্যাকেজগুলো দেওয়া থাকে, ডিপেন্ডেন্সিগুলো দেওয়া থাকে। ঠিক আছে, এরপরে আমাদের ইন্ডেক্স ডট এইচটিএমএলও আছে, এখানে কিছু কোড এখানে লেখা আছে, ওই যে টাইটেল মাইটেল। আমরা যদি এখানে টাইটেল চেঞ্জ করে দিই তাহলে ওখানেও টাইটেল চেঞ্জ হয়ে যাবে। এগুলো নিয়ে আমরা পরে আলোচনা করব। অ্যাপ ডট জেএসএক্স হচ্ছে আমাদের মেইন অ্যাপটা, যেটা মেইন ডট জেএসএক্স এর ভিতরে আমরা ইউজ করছি স্ট্রিক্ট মোডে। স্ট্রিক্ট মোড কি, এটার ভিতরে হচ্ছে আমাদের যত ধরনের রাউটিং বা হচ্ছে কি বলে অ্যাপ যত ধরনের আছে সবগুলোকে আমরা এখান থেকে ইউজ করতে পারি। ঠিক আছে, তো আমরা ধীরে ধীরে এগুলোতে যাচ্ছি। অ্যাপ ডট জেএসএক্স এ আসলে আমরা দেখতে পাই যে এরকম একটা ফাংশন অ্যাপ দেওয়া আছে, কনস্ট্যান্ট দেওয়া আছে। কনস্ট্যান্টের ভিতরে কাউন্ট আর সেট কাউন্ট, তারপরে ইউজ স্টেট দেওয়া আছে। তো আমরা এটাকে নিয়ে আলোচনা করব। তো চাইলে এটাকে নিয়ে শুরু করা যায় আজকে, কারণ এটা আমরা গতদিন বলছিলাম যে এটা স্টার্ট করব, এরপর ডিজাইনে যাওয়া যায়। ঠিক আছে, তো এটা এভাবে করলেও হয়, আবার আমরা অন্যভাবেও করতে পারি। ঠিক আছে, কিভাবে করা দেখানো যায়, প্রথমে এটুকু বাদ দিয়ে দিই। আচ্ছা, আগে আমরা রানটা করে আসি, রান করে জিনিসটা দেখাই কি অবস্থায় আছে। npm রান ডেভেলপমেন্ট সার্ভার। ঠিক আছে, তো আমাকে এই লিঙ্কটা দিছে, এই লিঙ্কটা দিয়ে আমি যাব। ঠিক আছে, কারো বুঝতে অসুবিধা হলে বলবেন। আমরা জ্যাঙ্গোতে যেভাবে আমরা করলাম ঠিক ওইভাবে আমাকে একটা লিঙ্ক দিছে, ওই লিঙ্কে গেলে এই যে আমাদের দেখা যাচ্ছে। তাহলে ভিট প্লাস রিয়াক্ট, এরপরে এই যে ভিট এবং রিয়াক্টের হচ্ছে চিহ্ন দেখা যাচ্ছে। ঠিক আছে, এখন আমরা এটাকে যদি বাদ দিতে চাই তাহলে আমরা কি করতে পারি, এই যে এখানে ভিটের কিছু লোগো আর রিয়াক্টের লোগো, আমরা যদি এটাকে যেটাকে সিলেক্ট করছি এটাকে যদি বাদ দিই তাহলে দেখবেন সাথে সাথে ওখান থেকেও চলে গেছে। ঠিক আছে, এবার ভিট প্লাস রিয়াক্ট, আমরা চাইলে এখানে ভিট প্লাস রিয়াক্ট এই কথাটাও বাদ দিতে পারি, এই যে এইচ ওয়ান ট্যাগে। ঠিক আছে, ওকে। এখন আমাকে বলছে ক্লাস নেম কার্ডের ভিতরে আমরা এখানে বাটন ওয়ান ক্লিক সেট কাউন্ট এগুলো দেওয়া আছে, এগুলো কি জিনিস আপনারা পরে দেখবেন। তারপর আমাকে বলছে সেভ টু টেস্টে, এগুলোর দরকার নাই। ঠিক আছে, এটা বাদ দিয়ে দিলাম। এরপরে ক্লিক ভিট রিয়াক্ট লোগো, দরকার নাই, এটাও বাদ দিয়ে দিলাম। ঠিক আছে, তাহলে আমরা রাখলাম এটা। এখন আমাদের আমরা তো জানি যে ফাংশনে যখন রিটার্ন করি, রিটার্নের ভিতরে যে কোডগুলো থাকে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে, এটাকে আমরা কি বলি, এটা এইচটিএমএল এর মতো দেখতে, বাট এটাকে আমরা বলি জেএসএক্স, জাভা স্ক্রিপ্ট কি এক্সএমএল। ঠিক আছে, তো এইচটিএমএল বাট এটাকে জাভা স্ক্রিপ্টের কোডের ভিতরে ইউজ করতেছি, এজন্য এটার নাম হয়ে গেছে কি এক্সএমএল।
XML এবং HTML এর মধ্যে কিছুটা বেসিক পার্থক্য আছে, ওই পার্থক্যগুলো আমরা ধীরে ধীরে দেখব। যেমন এখানে দেখেন আমরা ওখানে শুধু ক্লাস লিখলেই চলে আসতো, এখানে ক্লাস নেম লিখতে হয়, ঠিক আছে? এটা আমাদের ক্লাস, ক্লাস নেমটা আলাদাভাবে লিখতে হয়। এটা হচ্ছে JSX এর রুলস, ঠিক আছে? আপনারা যদি W3 তে যান, এখানে যদি JSX খুঁজেন তাহলে পাওয়ার কথা না, XML খুঁজেন, এই যে XML, হ্যাঁ XML এ আসলেই দেখতে পাবেন এখানে আমাদের XML এ অনেক জিনিসপত্র আছে। এগুলো জিনিসপত্র আপনারা একটু করে দেখলে বুঝতে পারবেন যে হচ্ছে JSX আর হচ্ছে মানে XML আর HTML এর মধ্যে পার্থক্যগুলো কি, ঠিক আছে? তো আপনারা চাইলে ধীরে ধীরে এগুলাতে দেখতে পারেন। আপাতত আমরা এখানে ফিরে যাই। এখন এখানে কি বলছে, এখানে যদি ক্লিক করেন এখানে আপনার একটা করে নাম্বার বাড়তেছে, দেখছেন? তাহলে যে চেঞ্জটা হচ্ছে এটাকে বলা হয় স্টেট। স্টেট দুই রকমের, একটা হলো ডাইনামিক আর একটা হলো স্ট্যাটিক। তো এটা তো আমরা আগেই জানতাম যে HTML CSS দিয়ে আমরা কি ধরনের ওয়েবসাইট বানাই, স্ট্যাটিক। আর আমরা যদি বলি যে হচ্ছে না, ডেটাটা একটু ডাইনামিক আকারে দেখাবো, তাহলে ওটাকে আমরা কি বলতাম, মানে নিজে নিজে চেঞ্জ হবে বা চেঞ্জিংটা দেখা যাবে, ওটাকে আমরা বলতাম কি ডাইনামিক, ঠিক আছে? তো এইখানে দেখেন আমি যখনই ক্লিক করছি সে আমাকে একটা করে আপডেটেড ভ্যালু দিচ্ছে, এই আপডেটটাকেই বলতেছি কি ডাইনামিক স্টেট। তাহলে স্টেট কথাটা কিন্তু আপনি অনেক জায়গায় পাবেন। স্টেট মানে অবস্থান। এখন অবস্থানটা আপনার কি স্থির নাকি ডাইনামিক, এই জিনিসটা বোঝা যাচ্ছে, ঠিক আছে? তো এই যে ডাইনামিক ভাবে আমরা যে চেঞ্জটা করতেছি, যে ক্লিক করতেছি সে আমাকে একটা করে ভ্যালু চেঞ্জ করে দিচ্ছে, এইটা কিভাবে করে সেটা হচ্ছে আমাদের একটা ব্যাপার, ঠিক আছে? এখানে দেখেন সেট কাউন্টে একটা জিনিস দিছে। তো আমরা যদি এটাকেই আবার কপি করি, আমি বুঝাই দিচ্ছি কিভাবে এটা কাজ করতেছে। হুম, তারপরে আমি আবার ইয়ে করি, ওয়ান ক্লিক সেট কাউন্ট, কাউন্ট, এখানে কাউন্টটা আমরা দেখাবো না, ঠিক আছে? এই কাউন্টটাকে আমরা আলাদাভাবেও দেখাইতে পারি। এই কাউন্ট কন্ট্রোল এক্স দিয়ে আমরা এইটা একটা H1 ট্যাগের ভিতরে দেখাইতে পারি, H1 ট্যাগের ভিতরে দিয়ে দিলাম, ঠিক আছে? দি কাউন্ট ইজ, আর এখানে বললাম প্লাস বাটন, PLUS প্লাস BUTTON প্লাস বাটন, আর এইখানে বললাম মাইনাস বাটন, মাইনাস বাটন, ঠিক আছে? তাহলে কি এমন জিনিস যে এটা আপনার কি করে, এখন মাইনাস বাটন কি কাউন্ট থেকে, তাহলে আমরা এক মাইনাস করে দেব, -1, ঠিক আছে? তাহলে কি হবে দেখেন, এবার আমরা কি করতে পারবো, দেখেন আমার আমার কিন্তু রিলোড করতে হয় না, অটোমেটিক চলে আসছে। হ্যাঁ, রিলোড করলে আবার বাটন 0 হয়ে যায়। প্লাস বাটন ক্লিক করলে এক এক করে বাড়তেছে, মাইনাস বাটন ক্লিক করলে এক এক করে কমতেছে, ঠিক আছে? এবার -1-এ চলে যাচ্ছে। ব্যাপারটা কি বুঝাতে পারছি? এরকম ডাইনামিক কিছু কাজ করার জন্য আমাদের ইউজ স্টেট নামে একটা জিনিস আছে, ইউজ স্টেট, ইউজ ইফেক্ট, এই টাইপের কিছু স্টেট আছে। এই স্টেট গুলাকে আমরা হুক বলে থাকি, কি বলে থাকি, রিয়াক্টের হুক বলে থাকি। তো এই হুকগুলা আমাদের জন্য খুবই জরুরি। এগুলো যদি আমরা বুঝে যাই তাহলে আমাদের রিয়াক্ট আসলে কিছুই না, রিয়াক্ট হচ্ছে জাভাস্ক্রিপ্ট আর এইচটিএমএল সিএসএস এর একটা মিশ্রণ, ঠিক আছে? এইখানে কিছু হচ্ছে আপনার টেকনোলজি ইউজ করে জিনিসটাকে হচ্ছে আর একটু ফাস্ট বানানো হয়েছে, আর কিচ্ছু না, ঠিক আছে? এখন এই যে বাটনগুলা কাজ করতেছে, এইটা যদি বুঝতে যাই তাহলে আমাদেরকে আর একটা জিনিস বানাইবো, তাহলে বুঝতে পারবো। এরকমই আর একটা জিনিস বানাই, ঠিক আছে? তো ধরেন আমরা হচ্ছে কি করতে চাই যে কি করব, ধরেন আপনারা সবাই মিলে হচ্ছে এখন পেঁয়াজি খাইতেছেন বা সিঙ্গাড়া খাইতেছেন, ঠিক আছে? তো আমরা বললাম যে সিঙ্গাড়া কে কয়টা খাইলো আর কে কয়টা কমাইলো সে বিষয় নিয়ে আমরা আলোচনা করব। তো আমরা বলতেছি কনস্ট্যান্ট, ঠিক আছে? কনস্ট্যান্ট হচ্ছে আমাদের একটা ভ্যারিয়েবলের কি, এটা কি টাইপের ভ্যারিয়েবল সেটা বলতেছি, ঠিক আছে? তো এইখানে আমরা থার্ড ব্র্যাকেট দিব, স্টার্ট করব। এখানে দুইটা ভ্যারিয়েবল থাকবে, একটা হচ্ছে আপনি যে কোনো নাম দেন, কি নাম দিব, ধরেন সিঙ্গাড়া, বা কি কি করতে চাই আপনাদের পক্ষ থেকে কিছু বলেন, কি নিয়ে আমরা কমা বেশি করতে পারি। ধরেন
আমরা একটা রাস্তা পার করতেছি, কত কিলোমিটার হইতেছে এটা নিয়ে আলোচনা করব, ঠিক আছে? আর কত কিলোমিটার হচ্ছে বাকি আছে এটা নিয়েও আলোচনা করতে পারি। তো এখন আমাদের বলতেছে যে কাউন্টের জায়গায় আমরা কি বলি, ধরেন এজই বলি, যে এজ আর হচ্ছে সেট এজ। সেট এজ এরকমই লিখতে হবে, ব্যাপারটা এমন না। এটার মানে হচ্ছে, আচ্ছা আমি বুঝাচ্ছি। এখন আপনাকে ইউজ স্টেট ইউজ করতে হবে, ঠিক আছে? লিখবেন ইউজ স্টেট, এই যে আপনাকে সাজেশন দিচ্ছে ইউজ স্টেট, ফার্স্ট ব্র্যাকেট দিবেন। ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আপনি এখন কোথায় থেকে শুরু করতে চান সেই নাম্বারটা আপনাকে দিতে হবে। যদি আপনি 0 থেকে শুরু করতেন, 0 দিলাম। আমাদের এজ ধরেন যে সবাই 18-র উপরে, ঠিক আছে? তো ধরেন 18 দিয়ে দিলাম, মানে শুরুই হবে 18 থেকে। এখন আপনি 18 কম না বেশি সেটা আপনি পরে হিসাব, বুঝতে পারছি? তো তাহলে আমরা কি করলাম, একটা ভেরিয়েবল নিলাম। ভেরিয়েবলের ভিতরে দুইটা ভেরিয়েবল হচ্ছে এজ আর একটা হলো সেট এজ। এটাকে আমরা ইউজ স্টেটের মাধ্যমে জিনিসটাকে ডাইনামিক করব, ঠিক আছে? এখন এই ইউজ স্টেট শুরু কত থেকে হচ্ছে সেটা বোঝাচ্ছে, ক্লিয়ার? এখন হচ্ছে আপনার এই এজের ভিতরে যে ভ্যালুটা আছে, এই এজের ভিতরে এখন প্রাথমিকভাবে আছে 18, এটুকু বুঝতে পারতেছি। এই এজের ভ্যালু এখন কত, 18, আর এই কাউন্টের ভ্যালু এখন আপাতত কত, 0। এন্ড সেট এজ হচ্ছে এক প্রকার ফাংশনের মতো কাজ করে। কিসের মতো কাজ করে? ফাংশন, ঠিক আছে? তা এখন আপনি কি করবেন, এই ফাংশনটাকে আপনি এখন কমাবেন না বাড়াবেন, নাকি গুণ করবেন নাকি ভাগ করবেন, এটা আপনার ব্যাপার। আপনি এখন এটাকে চেঞ্জ করার জন্য এই ফাংশনটাকে ইউজ করতে পারবেন। এখানে যখন চেঞ্জ হবে তখন এজের ভ্যালু রিপ্লেস হবে, ঠিক আছে? তাহলে আমরা এখন এটা নিচে একটা ডিভিশন নেই, ডিভ, ঠিক আছে? এই ডিভের ভিতরে আমরা বলতেছি যে h1 একটা ট্যাগ নিলাম, ঠিক আছে? h1 এর ভিতরে আমরা বলতেছি ইয়োর এজ ইজ, আচ্ছা এখন এটা কি, HTML বা XML। XML এর ভিতরে যখন কোনো একটা ভ্যারিয়েবলকে প্রিন্ট করব তখন আমাদের স্বভাবতই কি সেকেন্ড ব্র্যাকেটের ভিতর করতে হয়, এটা আমরা আগেই শিখছিলাম, ঠিক আছে? তা আবার যদি মনে না থাকে তাহলে আবার আমরা মনে করি যে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে আমাদের ভ্যারিয়েবল গুলো মানে প্রিন্ট করতে হয়। তাহলে আমরা এই যে এজ একটা ভ্যারিয়েবল বললাম এবং এটার এখন প্রাথমিক ভ্যালু কত, 18, তাই বলে দিলাম কত, এজ, ঠিক আছে? এই যে ভ্যারিয়েবলটা এখানে চলে আসলো। এখন যদি আমরা ওখানে যাই তাহলে দেখবেন যে এখন এই যে এজ হচ্ছে 18, বুঝতে পারছি? তাহলে ইউজ স্টেটে আমরা যে এইখানে যে ভ্যালুটা দেই এটা হলো এই এজ এর প্রাথমিক একটা ভ্যালু। এখন যদি আপনি এটাকে কমাতে বা বাড়াতে চান তাহলে আমরা কি করব, এই সেট এজ কে ইউজ করব। ধরেন আপনি একটা বাটনের মাধ্যমে এটাকে কমা বা বেশি করবেন, এখানে একটা বাটন নিয়ে নেন, BUTTON, ঠিক আছে? এই বাটনের ভিতরে আপনি লিখে দেন এটাকে বাড়াইতেছেন নাকি কমাইতেছেন। তাহলে আপনি এখানে বলে দেন যে বাড়াবো, বাড়াবো, বা অথবা ইনক্রিমেন্ট বলে দিই, ইনক্রিমেন্ট মানে বাড়ানো, ঠিক আছে? আরেকটা বাটন নেন, সেম বাটন, যেটাতে বলবো ডিক্রিমেন্ট, ডিক্রিমেন্ট। এই যে বাটনগুলো নিলাম এগুলো নিয়ে তো কোনো সমস্যা নেই। এখন আমরা কি করব, আমাদের কিছু ইভেন্ট হ্যান্ডলার আছে, ওয়ান ক্লিক, তা আমরা জাভাস্ক্রিপ্ট এটা পড়ে আসছিলাম, মনে আছে কি, যে ওয়ান ক্লিক দিয়ে আমরা হচ্ছে জাভাস্ক্রিপ্টের হচ্ছে কাজগুলো করতে পারি, বিভিন্ন ইভেন্ট হ্যান্ডেল করতে পারি বা বিভিন্ন ধরনের কাজ করতে পারি। তা আমরা ওয়ান ক্লিক নামে একটা কি করলাম, ফাংশন নিয়ে নিচ্ছি, ওয়ান ক্লিক। এই যে আমাকে সাজেশন দিচ্ছে ওয়ান ক্লিক, ঠিক আছে? ওয়ান ক্লিক এখানে লিখতে গেলে জাভাস্ক্রিপ্টেও তো ওয়ান ক্লিক হচ্ছে মানে একই, সবগুলো ছোট হাতে লিখতাম, এখানে একটু আলাদা। সেটা কি, সিটা বড় হাতে লিখতে হবে, বুঝতে পারছি? এখন এই যে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে আমাদের যেটা এখন কাজ করার লাগবে সেটাকে আমরা করব, ঠিক আছে? তো আমরা এটাকে এইভাবে লিখি। এখন আমরা কি করব, অ্যানোনিমাস একটা ফাংশন নিয়ে কাজ করব, বা অথবা আপনি যে কোনো ফাংশন নিয়েও কাজ করতে পারেন, বাট অ্যানোনিমাস ফাংশন নিলে কি মজা, যে ক্লিক করলে তারপরে ওটা কাজ করে। আর যদি আপনি এখন হচ্ছে অন্য একটা ফাংশন নেন তাহলে এখানে ফাংশনের নামটা লিখতে হবে আর অন্য জায়গায় ফাংশনের কাজটা করতে হবে। তো আমরা এত ঘোরাঘুরি না করে এখানে আমরা ফাংশনের কাজ, আমরা তো দেখছিলাম যে হচ্ছে অ্যানোনিমাস ফাংশন, তারপরে হচ্ছে নেম ফাংশন, তারপরে সেট ফাংশন, এগুলো সবগুলো আমরা দেখছিলাম, তাই না, আলাদা আলাদা ভাবে। তো আমরা এখন অ্যানোনিমাস ফাংশন নিয়ে কাজ করতে, অ্যানোনিমাস ফাংশনের কাজ কি, প্রথমে ফার্স্ট ব্র্যাকেট নিব, নেওয়ার পরে আমরা কি করব, এটাকে এইভাবে করব,
করার পরে এখন আমরা এটাকে যদি অ্যানোনিমাস ফাংশন কি করে রিটার্ন করতে হয় না কখন, যদি এটা এক লাইনে কাজ করে, না মনে আছে যে যদি আমরা এটাকে এক লাইনে করতে পারি তাহলে আমাকে আর কষ্ট করে কি করতে হবে না, রিটার্ন করতে হয় না। তাহলে এখন আমরা কি করব, যেহেতু আমার রিটার্ন করতে হবে না বা আমরা চাই যে আমাদের আলাদাভাবে রিটার্ন না করুক, তাহলে আমরা এইভাবে করব। এরপরে আমরা কি করব, এই যে ফাংশনটা আমার আছে, বললাম যে এটা ফাংশনের কাজ করবে আর এটা ভ্যারিয়েবল, এই ফাংশনটাকে কপি করে নিয়ে এসে এখানে বলবো যে তুমি এই ফাংশনের কাজটা করো, ঠিক আছে। তারপরে আমরা এটাই কি করব, এইভাবে ঘিরে দেব। এটার মানে হচ্ছে যে এখন এটার ভিতরে যেটাই হবে সেটা সেট এজ এর ভিতরে চলে যাবে, এবং সেট এজ এর ভিতরে চলে গেলে ইউজ স্টেটের ভিতরে যাবে, আর ইউজ স্টেটের ভিতরে যেটা ভ্যালু থাকে সেটা এজে চলে যায়। এটা তো আমরা বুঝতে পারি। তার মানে ব্যাপারটা হচ্ছে সেট এজকে চেঞ্জ করে আমরা ইউজ স্টেটে যাচ্ছি, ইউজ স্টেট থেকে ডাইরেক্ট হচ্ছে এজ এর ভ্যালু চেঞ্জ করে ফেলতেছি। তো তাহলে সেট স্টেটের যে ভ্যালু হয় এজেরও সেটা ভ্যালু হয়। এইখানে যদি আমরা এখন চেঞ্জ করি তাহলে আমাদের চেঞ্জটা হয়ে যাবে। এখন সেট এজের ভিতরে যখন কাজ করব তাহলে আমার এখন যে এজটা আছে সেই এজটাকে আগে ধরতে হবে, নাহলে আমি কার সাথে চেঞ্জ করব। এটার ভিতরে আবার আর একটা অ্যানোনিমাস ফাংশন কাজ করাইতেছি। তাহলে প্রথমে তো অন ক্লিকের জন্য একটা অ্যানোনিমাস ফাংশন কাজ করালাম এবং সেট এজে চেঞ্জ করলাম, ঠিক আছে। এখন যদি আমি ডাইরেক্ট বলি যে সেট এজে হচ্ছে এখন এটা ক্লিক করলেই 50 ভ্যালু হয়ে যাবে, হয়ে যাবে, সেট এজ কি করবে 50 করবে। তাহলে আমরা দেখি তো কাজ হয় কিনা। এখন এই যে ইনক্রিমেন্টে ক্লিক করলে 50 হয়ে যাচ্ছে, বুঝতে পারছি। কিন্তু এখন আমার তো 50 দরকার না, আমার তো এক এক করে বাড়ানো দরকার। তাহলে আমি 50 আর না নিয়ে আমি কি করব, এখন এটার ভিতরে আরেকটা অ্যানোনিমাস ফাংশন বানাবো যেন একবার ক্লিক করলে একবার কাজ করে। তাহলে আমরা কি করব, প্রথমে এই যে ভ্যালুটা আছে এজ এর সেই ভ্যালুটাকে আমরা আগে ধরে নিয়ে আসবো। তো এই ভ্যালুটাকে নিয়ে আসতে হলে আমাকে কি করতে হবে, কি করতে হবে, আর্গুমেন্ট লাগবে না। আমরা এখানে কি করব, ওই এজটাকে নিয়ে আসবো আর্গুমেন্ট হিসেবে, বলবো যে তুমি কি করো এইখানে আসো। এইখানে আগে অ্যানোনিমাস ফাংশন বানাই, আগে একটা অ্যানোনিমাস ফাংশন বানাইলাম, এই শেষ। এখন আমরা চেষ্টা করব কি এখানে একটা আর্গুমেন্ট নিয়ে আসতে, বুঝতে পারছি। তা আর্গুমেন্টটা কার, এই এজ এর। আমরা বলবো যে এই এজটার ভ্যালু নিয়ে আসো, ঠিক আছে। এরপরে আমরা কি করব, বলবো যে এজ এর যে ভ্যালু আছে সেটার সাথে এক যোগ করে দাও, কোনো সমস্যা নেই। তাহলে কি হবে, এখন ইনক্রিমেন্টে ক্লিক করলে তুমি ওয়ান ক্লিকে আসবে, তারপর সেট এজে আসবে। সেট এজের ভিতরে এখন ভ্যালু কত আছে, 18, না? কারণ সেট এজ এখন ভ্যালু পাঠাবে, পাঠানোর আগে সে আগে রিসিভ করবে, এইটার মাধ্যমে সে রিসিভ করবে কি ধর কত ভ্যালু সে নিবে। আমি বললাম এজ এর ভ্যালুটা তুমি নিয়ে আসো, এজ এর ভ্যালুটাকে সে এখানে চিনবে। কিন্তু এখানে যদি এজ এর ভ্যালু না আসতে পারি তাহলে কিন্তু এই এজটাকে সে চিনবে না। তাহলে এজ এর সাথে এক যোগ করলে এই ভ্যালুটাকেই সে রিটার্ন করে দিবে, কারণ অ্যানোনিমাস ফাংশনে কি সেম লাইনে যে জিনিসটা থাকে, এক লাইনের জিনিস থাকলে ওটাই রিটার্ন করে দেয়, এখানে আর আলাদা করে রিটার্ন লিখতে হয় না। কিন্তু মাল্টিপল লাইন থাকলে তখন আমাকে রিটার্ন লিখতে হয়, না? এখন যদি আমি এটাকে কাজ করি তাহলে দেখবো যে আমি যদি ইনক্রিমেন্ট করি মানে এক এক করে বাড়বে, এই যে এক এক করে যতবার ক্লিক করব ততবারই শুধু কাজ করবে, একবার এক্সিকিউশন হচ্ছে, বুঝতে পারছি। এখন যদি আমি ডিক্রিমেন্ট এটার মতো করে করতে যাই তাহলে আমরা কি করব, জাস্ট এটাকে কপি করব, ওয়ান ক্লিক কপি করে এখানে বসাই দেব, এই বসাই দিলাম। বসাই দিয়ে আমরা কি করব, জাস্ট এখানে একটা মাইনাস করে দিব, তাহলে কি হয়ে যাবে, ডিক্রিমেন্ট হয়ে যাবে। কারণ আমরা সেম ওয়েতে অন ক্লিক করব, সেট এজ করব, এজটাকে এখানকার যে এখন বর্তমানে এজ আছে ওই এজটাকে নিয়ে আসবো, নিয়ে আসার পর ওটা থেকে মাইনাস করে দেবো, তাহলে কি হবে, ওটা আবার ওখানে রিটার্ন করবে। তাহলে আমরা এখন রিটার্ন করি, এখন যদি ইনক্রিমেন্ট করি এই যে বাড়তেছে 25 করলাম, এখন যদি আবার ডিক্রিমেন্ট করি তাহলে ওই যেটা আছে সেটা থেকেই করতেছি। তার মানে এখনকার যে ভ্যালুটা আছে ওটাও সে নিতেছে, আবার যেটা আপডেট হচ্ছে সেটাও নিচ্ছে। তাহলে ইউজ স্টেটের কাজ কি, ইউজ স্টেটের কাজ হচ্ছে বর্তমান ভ্যালুটাকে নিয়ে কাজ করা, বুঝতে পারছি। আবার যদি আপনি রিলোড করেন তাহলে আবার সে 18তে চলে আসবে, আপনি এই যে ডিক্রিমেন্ট করতেছেন, আবার যদি রিলোড করেন সে প্রথম থেকে স্টার্ট হবে। কারণ কি, এটা তো ডাটাবেস থেকে আসতেছে না, এটা কি ডাটাবেস থেকে আসতেছে 18, এটা তো আমরা নিজেরা দিছি। তো যখন আবার এখানে ডাটাবেস থেকে ভ্যালু দিব তখন আবার কি করবে, ডাটাবেসের ভ্যালুটাকে এখানে কাজ করবে, বুঝতে পারছি। এই হচ্ছে আমাদের মানে ইউজ মানে কি বলবো, আমাদের রিঅ্যাক্টের হুকের মধ্যে একটা আমরা শেষ করলাম,
যে ইউজ স্টেট মানে একটা পজিশনটাকে কিভাবে চেঞ্জ করে ডাইনামিক আকারে। বুঝতে পারছি? সবাই কি বুঝছেন এতটুকু? আশিক সাহেব কিছুটা বোঝা যায়? আশিক সাহেব মনে হয় নাই। আচ্ছা, রাফি কি আসো নাকি জাস্ট জয়েন করে আসো? আচ্ছা, আজান দিতেছে। আমরা এখন কি করলাম যে ইউজ স্টেটটা কিভাবে কাজ করে, তাহলে এরকম ভাবে আমরা কি করতে পারি, বিভিন্ন ধরনের ডেটাকে আমরা বিভিন্ন ভাবে স্টেটে চেঞ্জ করতে পারি। ঠিক আছে? তো এখন অন ক্লিকের ব্যবহার তো আমরা আগেও জানতাম, এখন আবার আরেকটু দেখলাম যে এখানে তাহলে নেস্টেড একটা কি হচ্ছে, ফাংশন হচ্ছে। অ্যানোনিমাস ফাংশনের ভিতরে আবার একটা অ্যানোনিমাস ফাংশন চলতেছে। ঠিক আছে? এভাবেই কিন্তু আমাদের চলতে থাকতেছে। ওকে, এখন আমরা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ডিজাইনের সম্মুখীন হই। দেখা যাচ্ছে আমাদের এইখানে এই যে ভিট প্লাস রিয়াক্ট এই কথাটা আসতেছে, তো এটা বিভিন্নভাবে চেঞ্জ করা যায়। বাট আমরা প্রথমে সহজটাই শিখি, যে এইখান থেকে আমরা এখানে চেঞ্জ করে দেওয়া যায়। ঠিক আছে? এখানে আমরা লিখতে পারি যে হোম পেজ। ঠিক আছে? চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে? এই ভিটের একটা লোগো আছে, এই লোগোটা বিভিন্ন ভাবে কাজ করতেছে। এই যে এটাকে যদি দিয়ে দেই তাহলে আবার চলে গেছে। হ্যাঁ, লোগো আবার বাদ দেওয়ার দরকার নাই, আমরা লোগোটা রাখি। ঠিক আছে? এখন আমাদের ডট জেএসএক্স এ বিভিন্ন ধরনের ডেটা আমরা আপডেট করলাম, কমালাম, বাড়ালাম। ওকে, কোনো ব্যাপার না। এখন আমার দরকার হচ্ছে কি বিভিন্ন ধরনের ডিজাইন। তো ডিজাইন করতে গেলে আমাদের তো ফ্রেমওয়ার্কের দরকার হয়। যেমন সিএসএস এর ফ্রেমওয়ার্ক হিসেবে, এইচটিএমএল সিএসএস এর ফ্রেমওয়ার্ক হিসেবে আমরা কি ইউজ করছি, এই কি বলে এটা, বুটস্ট্র্যাপ ইউজ করছি, ট্যালউইন সিএসএস ইউজ করছি। তো আজকে আমরা দুইটাকে কিভাবে আমাদের এই ইয়াতে ইউজ করা যায় সেটা আমরা দেখব। ঠিক আছে? তো আমরা সিম্পলি যদি সার্চ করি যে কিভাবে হচ্ছে বুটস্ট্র্যাপকে এখানে ইউজ করা যায়, বুটস্ট্র্যাপ টিআরএপি ইন রিয়াক্ট। ঠিক আছে? আর রিয়াক্ট, ভিট রিয়াক্ট বললে আর বেটার হয়, ভিট রিয়াক্ট। ঠিক আছে? তাহলে বুটস্ট্র্যাপ অ্যান্ড ভিট রিয়াক্ট ভিট, এখানে গেলাম। এখানে আমাকে কিছু বলছে। আচ্ছা, এত প্যারা নেওয়ার দরকার নেই, আমরা হচ্ছে এভাবে লিখি, কন্ট্রোল দিয়ে আমরা বের হই সি দিয়ে, তাই না? এখানে একটা এক্সট্রা করে ওয়াই লাগে, যেটা আমাদের জ্যাঙ্গোতে লাগবে না। এখন আমরা এখানে কি করব, আমরা লিখব npm install bootstrap, bootstrap। এই কথাটা যদি লিখি তাহলে সে কি করবে, বুটস্ট্র্যাপটা ইনস্টল করে ফেলবে। সে ইনস্টল করতে থাকো। আচ্ছা, করে ফেলছে। এখন আমরা যদি প্যাকেজ ডট জেসনে আসি তাহলে দেখেন এই যে এখানে অটোমেটিক ডিপেন্ডেন্সিতে বুটস্ট্র্যাপকে অ্যাড করে নিচ্ছে। ঠিক আছে? ওকে, আমরা এখনো হচ্ছে বুটস্ট্র্যাপটাকে ইউজ করতে পারবো না যতক্ষণ না মেইন ডট জেএসএক্স এর ভিতরে আমরা রিয়াক্টটাকে অ্যাড করব। ঠিক আছে? রিয়াক্টটাকে অ্যাড করার জন্য ডক্সে যাই, ডাউনলোডে যাই, যে npm install bootstrap বলছে, আপনারা ওটা করতে পারবেন। কই আর কোথায়,
আচ্ছা, আমরা এখন এভাবে না খুঁজে এভাবে লিখি, ইম্পোর্ট বুটস্ট্র্যাপ ইন রিয়াক্ট। ঠিক আছে, অ্যাডিং বুটস্ট্র্যাপ, এখানে যদি যাই এই যে লিখছে npm install bootstrap, এরপরে এই যে এখানে লিখছে import bootstrap, এটা হচ্ছে একটা লিঙ্ক, এটাকে কপি করে আমাদের কোথায় অ্যাড করব, main.jsx এ। এখন আমরা যদি আমাদের app.jsx এ ধরেন আমরা বাটনের কালার চেঞ্জ করব, তাহলে এখানে লিখবো ক্লাস নেম। যেহেতু আমাদের শুধু ক্লাস দিলেই হচ্ছে HTML হতো, কিন্তু এখানে কি লিখতে হয়, ক্লাস নেম। ঠিক আছে, ক্লাস নেম লেখার পরে আমরা লিখবো বাটনে এখন কালার কি আছে, কিছুই নাই, তাই তো। বাটনের কালার হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার, তাহলে বিজি প্রাইমারি করে দিলাম, PRIMARY প্রাইমারি। দেখি চেঞ্জ হয় কিনা। এখানে তো আমরা রান ডট দেব দিই না। এখন দেখেন সে হচ্ছে ইনক্রিমেন্ট নিয়ে নিছে। ঠিক আছে, আর এটারও একটা সাইজে চলে আসছে। আমরা যদি এখন পরেরটা কালার দিতে যাই, দিয়ে দিলাম ডেঞ্জার। ঠিক আছে, তাহলে দেখি অটোমেটিক লাল হয়ে গেছে, আমাকে কিন্তু রিলোড দিতে হচ্ছে না। ঠিক আছে, ওকে, তাহলে আমরা এখন ইনক্রিমেন্ট করতেছি, ডিক্রিমেন্ট করতেছি। ওকে ওকে, তাহলে আমরা বুটস্ট্র্যাপ কিভাবে ইউজ করব সেটা দেখালাম। এখন ধরেন আপনি ট্যালোয়েন্ট সিএসএস ও ইউজ করতে চান, তাহলে কি করবেন? তাহলে আমরা বলবো লাইনে এসে আমরা খুঁজি যে টেইলউইন্ড সিএসএস ইন ভিট রিয়াক্ট। ঠিক আছে, এই যে ইনস্টল টেইলউইন্ড সিএসএস উইথ ভিট, ক্লিক করি। এখানে আমাকে একটা ডকুমেন্টেশন দিছে। ঠিক আছে, এখানে আসলে আমাকে এই যে এগুলো তো, এটা বলছে একটা প্রজেক্ট কিভাবে মানে ইনস্টল করতে হয় সেটা, এটা পর্যন্ত তো আমার করাই আছে। ঠিক আছে, তা আমাকে কি করতে হবে, এই যে যেহেতু ট্যালউইন্ড সিএসএস কে ইনস্টল করব, তো আমি এই যে npm এটাকে কপি করলাম, কপি করে আমাদের এখানে ইনস্টল করতে হবে। তো কালার কন্ট্রোল কি দিব, সি দিব, ওয়াই দিব, দিয়ে আমরা ওই যে কোডটাকে কপি করলাম এটা এখানে দিয়ে দিলাম, দিয়ে এন্টার দিলাম। তাহলে সে দেখেন অটোমেটিক্যালি সব ইনস্টল করার পরে আমাকে দিয়ে দিবে। তো এটা হচ্ছে প্যাকেজটাকে সে ডাউনলোড করতেছে, কিন্তু প্যাকেজটাকে ডাউনলোড করার পরও আমাদের কি করতে হবে, ওটাকে রান করতে হবে। এই জন্য হচ্ছে ইনিশিয়ালাইজ করার জন্য npm tailwind css init দিতে হবে। এখন এইখানে দেখেন tailwind-এর কোনো কিছু আছে, দেখেন কিছু নাই কিন্তু। ঠিক আছে, আমরা প্যাকেজটাকে ইনস্টল করি, ইনস্টল হোক। ওকে, ইনস্টল হয়ে গেছে। এখনো আমি যদি এখানে আসি, এখনো কিন্তু কি কিছু দেখা যায়, tailwind-এর কোনো ফাইল দেখা যাচ্ছে, লেখা আছে আছে? নাই। আমরা এই যে ইনিট পর্যন্ত কপি করব, এই npx
এটা এখন কি npx মানে কি এক্সিকিউটর, তাই না? তা আমরা এখন কি করতে চাই, ট্যালুইন্ডের জিনিসপত্র এক্সিকিউট করতে চাই, এক্সিকিউট করি ট্যালুইন্ড সিএসএস ইনিট, ইনিশিয়ালাইজ হচ্ছে এইখানে। এই যে দেখেন ট্যালুইন্ড কনফিগারেশন ডট জেএস ফাইলটা চলে আসছে না, দেখতে পাচ্ছেন? তাহলে আমি আমার প্যাকেজ নিছি, ডিপেন্ডেন্সি নেওয়ার পরে ওটাকে এক্সিকিউট করলাম। এক্সিকিউট করার পরে দেখেন ট্যালুইন্স কনফিগার ডট জেএস এই ফাইলটা তৈরি হয়েছে কি না, এই যে চলে আসছে, ঠিক আছে? এখন এটার ভিতরে কিছু কনফিগারেশন আছে, কনফিগারেশন দেখেন এইভাবে লেখা আছে। এই কনফিগারেশনটা আমরা কি করব, কনফার্ম করার জন্য এখানে একটা কনফিগারেশন দেওয়া আছে, ঠিক আছে? এই যে কনফিগারেশন দেওয়া আছে, এটাকে জাস্ট কপি করব। কপি করার পরে এইখানে কি করব, যা আছে ওটাকে সিলেক্ট করে কন্ট্রোল ভি দিয়ে দিব, তাহলে কি হবে, ওটার উপর রিপ্লেস হয়ে যাবে। তাহলে দেখেন সে ডিপেন্ডেন্সির মানে কনফিগারেশনের জন্য যা যা দরকার সব এখানে সে অটোমেটিকলি লিখে নিছে, ঠিক আছে? সে থিম প্লাগ ইন সব অ্যাকসেপ্ট করতে পারবে, কোনো সমস্যা নেই। এরপরের কাজ কি বলছে দেখেন, সে বলছে ইন্ডেক্স ডট সিএসএস এর ভিতরে এই জিনিসটাকে অ্যাড করতে। তো আমরা এটাকে কপি করি, ইন্ডেক্স ডট সিএসএস কোথায় আছে, সোর্সের ভিতরে। তাহলে সোর্সের ভিতরে যাই, এই যে ইন্ডেক্স ডট সিএসএস সোর্স, যে ইন্ডেক্স ডট সিএসএস এটার ভিতরে যাব, যাওয়ার পরে সবার উপরে এটাকে কি করব, পেস্ট করব। কিন্তু পেস্ট করলে এটা একটু লাল টাল দেখাবে, এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নাই, ঠিক আছে? আমাদের কাজ শেষ। এখন আমরা কি করব, আগে রান সার্ভার দিই, npm রান দে। তাহলে ডেভেলপমেন্ট সার্ভার স্টার্ট হইলো। আমার টেলউইন্ডের আমি কি করছি, সবকিছু করে ফেলছি। এবার অ্যাপ ডট জিএসএক্স এ এই যে ক্লাস নেম বাইনারি দিলাম। এখন এই যে ইনক্রিমেন্ট যে ডিক্রিমেন্টের যে কালার, সে কালার কি আছে, টেক্সটের কালার কি আছে, কালো আছে না? আচ্ছা এটা রান হইতেছে, হ্যাঁ কালারটা কালো আছে, আমি চাই এটা টেক্সট কালার সাদা হোক। তাহলে হ্যালোইন্ডে আবার আমরা যদি যাই, তাহলে টেক্সট কালার কিভাবে চেঞ্জ করে সেটা দেখাবো। তাহলে এইখানে আমি বলি টেক্সট কালার, টেক্সট কালার, যে টেক্সট কালারে গেলে সে আমাকে টেক্সটের কিছু কালার দিবে। এখন বলতেছে ব্ল্যাক, তারপরে ট্রান্সপারেন্ট, কারেন্ট, ইনহেরিট, হোয়াইট, তারপর হচ্ছে স্লেট। আমরা হোয়াইট নেই, যেহেতু এখন ব্ল্যাক আছে আমরা হোয়াইটটা নেই। এটা নিয়ে আমরা কনফার্ম হব যে আমাদের আসলে কি ডিজাইনটা কাজ করতেছে কিনা সেটা দেখব। তাহলে দেখি, তাহলে আমরা এখানে আরেকটা স্পেস দিয়ে টেক্সট কালারটা দিয়ে দেবো, যেহেতু এটাও ক্লাস নেম, এই জন্য এটাও দিব এটাও দিব, দুটাই দিলাম। তাহলে দেখি এখন আমাদের এটা চেঞ্জ হয়েছে কিনা, এই যে হোয়াইট হয়ে গেছে, মানে আমার ট্যালউইন্ড সিএসএস এর কাজ এখন চলতেছে। তাহলে এটার পাশে দেই, তাহলে এটাও চেঞ্জ হয়ে যাবে। দেখেন এটার সাথে সাথে নিয়ে নিচ্ছে, আমাকে রিলোড দেওয়া লাগছে। সবাই কি বুঝছি? এখন আমরা ট্যালউইন্ড সিএসএস আর হচ্ছে বুটস্ট্র্যাপ ইউজ করতে পারবো। তো এখন আমরা বুটস্ট্র্যাপ থেকে একটা বাটন নিয়ে আসবো, ধরেন বুটস্ট্র্যাপ, সরি বুটস্ট্র্যাপে যাব। বুটস্ট্র্যাপে যাওয়ার পরে এখান থেকে একটা টেবিলই নেই, টেবিল, এই টেবিলটা আমরা ওখানে দেখাবো। তাহলে এই যে কপি করলাম, কপি করে আমরা এই ডিবের বাইরে দিয়ে দিলাম, ঠিক আছে? দেখি তো এখানে আসে কিনা, আছে? সবাই কি বুঝতে পারতেছি? তো এইভাবে আমরা চাইলে ডিজাইনটাকে আমাদের মতো করে চেঞ্জ করতে পারি। এখন আমরা বুটস্ট্র্যাপেরও কাজ করতে পারি, আবার আমরা কি করতে পারি, ট্যালউইন্ডের। এখন আমি আপনাদেরকে ট্যালউইন্ডের মানে বুটস্ট্র্যাপে যেমন এরকম টেবিল মেবিল বানানো থাকে, ইউজ করতে সুবিধা হইতেছে, তাই না? আমি আপনাদেরকে ট্যালউইন্ডের জন্য আমি ডেইজি ইউআই করাইছিলাম, মনে আছে? ডেইজি ইউআই মনে আছে? যে কম্পোনেন্টে গেলে আমাদেরকে কিছু কম্পোনেন্ট দেয়, এই যে অ্যালার্ট, অ্যাকর্ডনার, অ্যাভাটার, বাটন, এগুলো সব দেয়। কার্ড বানানো আছে, বিভিন্ন ধরনের কার্ড, এই যে এই কার্ডগুলা,
এগুলোর হচ্ছে এই যে HTML, JSX কপি করলে আমাদের ওখানে যে যদি দেখায় তাহলে মজা না? মানে এই কার্ড আমি দেখাইতে চাই, ঠিক আছে? এই টেবিলটা বাদ দিই। আচ্ছা, টেবিলটা কন্ট্রোল Z দিই। হুম, এখন আমি ওটা দেখাতে চাই, কিন্তু এখন এটি কি কাজ করবে? এই যে দেখছেন, সুজ দেখতে পাচ্ছেন? মজা না? কিন্তু এর মধ্যে অনেক কম্পোনেন্ট অনেক সময় ঝামেলা করে, ঠিক আছে? ডিজাইনটা কি ছিল এরকম, তাই না? তো বাই নাওটা ডানে ছিল, বামে চলে আসছে। তা আমরা এক কাজ করি, সেফে থাকার জন্য আমরা কি করব, ডেইজি ইউআইটাকেও ইনস্টল করে নেব। কন্ট্রোল C দিয়ে আমরা বলবো npm install daisy UI, ঠিক আছে? সবাই কি বুঝতে পারতেছি? আমরা খুব সহজে অনেক কিছু ডেভেলপমেন্ট করতে পারি, তো এত বেশি প্যারা নেওয়ার কিছু নাই যে আমি আসলে কতটুকু পারি ভাইয়া, ঠিক আছে? তাহলে আপনারা পারবেন না এভাবে জিনিসটা কাজ করতে? ইনশাআল্লাহ। তো আমার মনে হয় এগুলো আপনারা প্র্যাকটিস করেন, আমি ভিডিওটা দিয়ে দিচ্ছি। এটুকু করলে এখন আমরা প্রজেক্ট বেস কাজ করতে পারবো, ঠিক আছে? মানে একটা প্রজেক্টকে সামনে রেখে ধীরে ধীরে আগাইতে পারবো। এতটুকু পারবো না? ঠিক সাহেব, বোঝা গেছে কি?